হাসপাতালে এসে একটা ক্লাস অ্যাটেন্ড করে নিজের কেবিনে বসে আছে আখি। আদ্রিতের বর্তমানে কোনো ক্লাস নেই, অন্য কাজও নেই তেমন, তাই আখির কেবিনে চলে আসল। মে আই কাম ইন হিটলার? আরে ডা সাহেব, আপনি আসুন। তা হিটলার ডাকটা কবে ছাড়বেন? হিটলারকে হিটলার ডাকব না তো কি ডাকব? কি হিটলারই করলাম আপনার সাথে আমি? তা তুমিই তো ভালো জানো। 6 বছর আগের কথাগুলো এখনো মনে নিয়ে বসে আছেন। এমনও তো হতে পারে হিটলার আখি এখন বদলে গেছে। হিটলার আখি কখনো বদলাতে পারে না। পরশু সকালেই রিপোর্টার লিজানকে ভরা সমাজে থাপ্পড় মেরে তাকে সঠিক জবাব দিয়ে এসে যদি আজ বলে সে বদলে গেছে, তবে কি করে মানা যায় বলো? আরে কিছু কিছু লোক এমন আছে যাদের উপস্থিত মুহূর্তে সঠিক জবাব না দিলে তারা সায় পেয়ে মাথায় ওঠে, যা আমি কখনো মেনে নেই না। এটাই তো হিটলার আখি। আমার মতে প্রতিটা মেয়েকে তোমার মতো হওয়া চাই। বাহ, ডানিরামিশও কারো প্রশংসা করতে পারেন আমি জানতাম না। এত বড় পরিবর্তনের কারণ জানতে পারি এবার? এটা কোনো পরিবর্তন না। মানুষ কখনো কখনো নিজের পছন্দের মানুষের খুশির জন্য তার রঙে রেঙে যায়। আমার ক্ষেত্রেও এমনই কিছু মনে করতে পারো। তা সেই মানুষটাকে জানতে পারি? আছে একজন, যাকে খুব করে চাই আল্লাহর কাছে রোজ মোনাজাতে। আখির চোখে গভীর চাহনি স্থির রেখে মনের গহীনের লুকানো সত্য যেন তাকে বোঝানোর চেষ্টা করে গেল আদ্রিত। আখিও অপলক চাহনিতে তাকিয়ে আদ্রিতের মুখে না বলা সত্য তার চোখের মধ্যে দিয়ে বোধগম্যে নেওয়ার সম্ভবপর চেষ্টা করতে লাগল, যেখানে নিজের জন্য অসীম ভালোবাসার গভীরতাই খুঁজে পাচ্ছে আখি, যার হয়তো কোনো শেষ নেই। তবে তাতে বিশ্বাস করে ওঠার সক্ষমতা নেই তার। বড্ড অস্বাভাবিক অনুভূতি হল আখির এতে, তাই আদ্রিতের উপর থেকে চোখ সরিয়ে নিল। কেবিনে তখন প্রবেশ করল ইন্সপেক্টর জিসান তার ফোর্স সহিত। আখি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল তাকে, আরে ইন্সপেক্টর জিসান আপনি? হ্যাঁ আমি ডাকি, আপনার সাথে কিছু দরকারি কথা ছিল। বসতে পারি? হ্যাঁ, অবশ্যই। জিসান বিচক্ষণ এক দৃষ্টি আদ্রিত আর আখি উভয়ের উপর বুলিয়ে আদ্রিতের পাশের চেয়ারে বসল। এবার বলা শুরু করল, হ্যাঁ তো মিস আখি, আমার আবার সময় কম, তাই সোজা পয়েন্টে আসি। আপনি গত পরশু রিপোর্টার লিজানকে পাবলিক প্লেসে থাপ্পড় মেরেছেন। উনার সাথে আপনার সমস্যা হয়েছিল আর কাল রাতেই তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। কলি আর লিজান মার্ডার কেসে আপনি বর্তমানে মেইন সাসপেক্ট। তাই বলুন, কাল রাত 11টার সময় আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে। কেন? তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই। আপনি আমার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। রাত 11টায় আমি আমার খাবার টেবিলে বসে ডিনার করছিলাম। আপনার বিশ্বাস না হলে সেখানকার ফুটেজ আপনি চেক করে নিতে পারেন আমার বাড়ি গিয়ে। আমি আমার কাজের লোক আর গার্ডদের বলে দিচ্ছি, আপনি নির্দ্বিধায় যান। কথাগুলো বলেই আখি তার একজন গার্ডকে ফোন করল। আমির একজন ইন্সপেক্টর আসবেন, নাম জিসান হাসান। উনাকে আমার বাড়ির সকল স্থানের সিসিটিভি ফুটেজ দেখিয়ে দিবে। উনি যেদিনের আর যে ক্ষণের দেখতে চাইবেন সব। ওকে ম্যাম। ফোন কেটে এবার বলল আখি, এবার আপনি যেতে পারেন। ধন্যবাদ। আপনি না বললেও আমি তা করতে যেতাম, আর তা করতে আপনি আমাকে আটকাতেও পারতেন না, কিন্তু ভাবলাম এর আগে আপনাকে বলে নেওয়া যাক, আমি আবার অপরাধীদের সবসময় একটা সুযোগ দিতে পছন্দ করি। আপনি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন যে আখি অপরাধী? ভুলে যাবেন না, প্রমাণ ব্যতীত আপনার কাউকে মন গড়া অপরাধী বলার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা নিয়ে আমার সাথে কথা বলতে আসবেন না ডা আদ্রিত। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ শেখাতে না আসলে খুশি হব। আদ্রিত আরও কিছু তাকে বলবে এর আগেই আখি বলল, ইট স ফাইন ডা আদ্রিত, উনাকে উনার কাজ করতে দিন। আমি জানি আমি কে আর আমি কি করতে পারি। বাকি তো সন্দেহ যে সেই করতে পারে। করতে দাও,
প্রমাণ ব্যতীত কারোই কিছু করার থাকে না, এখন সে পুলিশ হোক বা কোনো দেশের প্রধানমন্ত্রী। ওভার কনফিডেন্ট ভালো না আখি। প্রমাণ সহিত কথা বলতে আসব আপনার সাথে। আমিও অপেক্ষা করব আপনার। আখি নির্ভয় ইন্সপেক্টর জিসানের জবাব দেয়। ইন্সপেক্টর জিসান প্রস্থান করেন সাথে সাথে। আখি এবার টেবিলে রাখা গ্লাস থেকে গ্লাস ভর্তি পানি এক টানে খেয়ে নেয়। আখির হাবসাব দেখে আদ্রিতের কেমন জানি লাগল, যেন আখিকে স্বাভাবিক দেখা যাচ্ছে না। আদ্রিত কিছু বুঝে উঠার আগেই আখি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। বেশ চিন্তিত হয়ে বসে আছে জিসান। আখির বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে এসেছে। লিজানের মৃত্যুর সময় আখি তার বাড়িতেই ছিল, এমনকি কলির মৃত্যুর সময়ও আখি তার বাড়িতে ছিল সিসিটিভি ফুটেজ মোতাবেক। তবে কে খুন করল এদের? সবকিছু তো আখিকেই ইশারা করে, কিন্তু সে একসাথে দুই স্থানে কিভাবে থাকতে পারে? কলি আর লিজানের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তাদের মৃত্যুর সময় তো আর ভুলও দেখাতে পারে না। কিছু ভেবে মিলাতে পারছে না জিসান। হঠাৎ তার একজন কনস্টেবল আসলো তার কাছে। স্যার, আপনি বলেছিলেন প্রমত্ত অঙ্গনা নামের 6 বছর আগের ফাইল বের করতে, কিন্তু তা বের করতে গিয়ে বেশ পুরাতন একটা আলমারি থেকে প্রমত্ত অঙ্গনা নামের আর একটা ফাইল বেরিয়ে আসে, যেটা প্রায় 13 বছর পুরনো। কথাটা শুনে অনেক আশ্চর্য হল জিসান। কনস্টেবলের হাত থেকে ফাইলটা নিয়ে নিল টান দিয়ে। ফাইলটা খোলে কৌতূহল ও মনোযোগ সহকারে পড়তে শুরু করল। ফাইলের লেখাগুলো পড়ার পর বাকরুদ্ধ হয়ে গেল ইন্সপেক্টর জিসান। 13 বছর আগে একজন পুরুষ খুন হয়েছিল, যার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নামটা পাওয়া যায়। তারপর আরও 15টা খুন হয়, সব কয়টা লাশের পাশে একই নাম ছিল, কিন্তু আলাদা বিষয় সেই সকল লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নামটা লিখা থাকার সাথে কয়েকটা বাক্যও লিখা ছিল। সেগুলো এই ফাইলে এত বিস্তারিতভাবে দেওয়া না থাকলেও জিসান লক্ষ্য করল আলাদা একটা বিষয়। 6 বছর আগে যখন একজন পুরুষের খুন হয়েছিল তখন তার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা লেখাটার সাথে লেখা ছিল। কারো অকাল মৃত্যুর আসল কারণ জীবিত অবস্থায় মানায় না। 4 বছর আগেও 3টে খুনের প্রথম একজন পুরুষের মৃত্যু হয়, যার লাশের পাশে লেখা ছিল, ইচ্ছের বিরুদ্ধে নারীর লাজ হরণকারী বেঁচে থাকার অধিকার রাখে না, প্রমত্ত অঙ্গনা। কিন্তু এর পরবর্তী 2টা লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নাম ব্যতীত অন্য কোনো বাক্য পাওয়া যায়নি। 13 বছর আগের ফাইল অনুযায়ী প্রমত্ত অঙ্গনা তার নামের সাথে খুনের কারণ বলে দেয়। কিন্তু 4 বছর আগের শেষ সেই 2 খুন আর এখন কলি আর লিজানের খুন, এই 4টে লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নাম ব্যতীত কিছুই পাওয়া যায়নি। এর মানে কি হতে পারে? এই প্রমত্ত অঙ্গনা একজন, না দুজন। এমনও হতে পারে কেউ আসল প্রমত্ত অঙ্গনার নাম নিয়ে নিজে খুন করে বেড়াচ্ছে। সব কিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে জিসানের। অনেক ভাবনার পর জিজ্ঞেস করল হাবিলদার ফয়েজকে জিসান। ফয়েজ সাহেব, 13 বছর আগে প্রমত্ত অঙ্গনা কেসকে দেখছিল আপনি জানেন? আপনি পুলিশ ফোর্সে অনেক আগ থেকে আছেন, আপনি জানতে পারেন বলে মনে হয় আমার। স্যার, যতটুকু জানি ইন্সপেক্টর ইশতিয়াক কেসটা দেখছিলেন, কিন্তু আমি শুনেছি এ বিষয়ে, জানি না তেমন কিছু। ইশতিয়াক সাহেবের বাড়ির অ্যাড্রেস জোগাড় করে দিতে পারবেন আমায়? ইয়েস স্যার, আমি দেখছি। স্যালাইন চলছে আখির, অচেতন হয়ে পড়ে আছে একটা কেবিনের বেডে, পাশে আদ্রিত বসে আছে। খুব ইচ্ছে হলো তার আখির মাথায় হাত বুলিয়ে দেওয়ার, তার হাতটা ধরার, তবে হাতটা ধরতে গিয়েও ধরল না। ব্যথাভরা স্বরে বলল, তোমার অগোচরে কখনো তোমাকে স্পর্শ করি নি আর করব না। আমার ভালোবাসায় যে কোনো অবিত্রতা নেই সুখ পাখি। আমি যদি পারতাম তবে এক নিমিষেই তোমার সব অশান্তির কারণ দূর করে দিতাম, নিয়ে যেতাম তোমাকে এক নতুন সুখের ছোঁয়ায়, যেখানে দুঃখ তোমায় দূর থেকেও দেখে যাওয়ার সাহস জুটিয়ে উঠতে পারত না। সেই স্বাধীন চঞ্চল আখি কখনো আর দুঃখের সাগরে তলিয়ে যেতে পারত না। আমারই দোষ ছিল আখি, সেদিন যদি ওভাবে চলে না যেতাম,
জোর করে নিজের ভালোবাসা নিজের কাছে ধরে রাখতে চাইতাম, তবে হয়তো আজ আমাদের দুজনেরই জীবন সুখে ভরপুর হতো। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ফিরে যখন এসেছি তবে আর তোমায় কোনো পিছুটানে পড়তে দিব না। মিথ্যে হাসির আড়ালে আর কখনো তোমাকে লুকোতে দিব না সত্য ব্যথা। তোমার চেহারার হাসিতে শুধু সত্য সুখ লুকিয়ে থাকবে, তুমি দেখে নিও। আখির দিকে তাকিয়ে আদৃত কথাগুলো বলছিল। হঠাৎ আখির জ্ঞান ফিরে চোখ খুলে তাকিয়ে দেখে সামনে আদৃত বসে আছে। আখি ঝটপট উঠে বসলে আদৃত তাতে বাধা প্রদান করে। কি করছো? শুয়ে থাকো, তোমার শরীর অনেক ফুরবল, ইউ নিড রেস্ট। আই এম ফাইন আদৃত। তা আমাকে এখানে কে এনেছে? আর স্যালাইন কে দিল? সামনে বসে থাকা আস্ত এক জলজ্যান্ত মানুষ দেখতে পাও না? তার মানে আপনি আমায় কোলে করে এখানে এনেছেন? তো আমি তোমায় আর কিভাবে আনতে পারতাম? তাই বলে আপনি আমাকে না বলে আমার অগোচরে আমায় কোলে নিবেন? প্রয়োজনে নিয়েছি আখি, এমন ভাব করছো যেন আর কখনো নেইনি। একসময় নিজে থেকেই কোলে চড়ার ধান্দা করতে যখন তখন, আর এখন ক্ষেপে উঠছ। একসময় উঠতাম বলে আপনি আমায় রোজ কোলে নিবেন এখন? আর তখন আমি 18 বছরের তরুণী ছিলাম, আর এখন 25 বছরের ম্যাচিওর একজন নারী। তাছাড়া আমাদের সম্পর্ক এখন আলাদা। কোনো বইতে লিখা আছে 18 বছরের মেয়ে কোলে উঠতে পারবে আর 25 বছরের নারী পারবে না। আপনি খুব বেশি লজিক খুঁজছেন বলে মনে হয় না? তুমি খুব বেশি লজিক দেখাতে চাইছ বলে মনে হচ্ছে না? আপনি কিন্তু এবার অতিরিক্ত বিরক্ত করছেন। তুমি কোথায় কম করছো? আপনি যে আস্ত ঢ্যাঁড়স ছিলেন সেই আস্ত ঢ্যাঁড়সই রয়েছেন, একটুও বদলাননি। হ্যাঁ, আর তুমি সেই ঢ্যাঁড়সের পচা অংশ। কথাটা শুনে আখির হাসি চলে আসল। হাসতে হাসতে বলল, ঢ্যাঁড়সের পচা অংশ, এ কেমন উপাধি? হা হা হা। বেশ করেছি, তোমার সাথে কথায় জিতে উঠার ক্ষমতা আমি কোথা থেকে জুটাবো? মুখে তো কথার ফুলঝড়ি। এবার চুপ করে শুয়ে পড়ো, স্যালাইনটা শেষ না হওয়া অবধি জায়গা থেকে নড়বে না। আপনি বললেন আর আমি করলাম, তাই না? মোটেও এমনটা ভাববেন না, আমি একদম ঠিক আছি, কাজ আছে আমার। আখি উঠে যেতে নিচ্ছিল, আদৃত আখিকে টান দিয়ে বসা থেকে বালিশে শুইয়ে দিল যাতে আদৃত বেশ ঝুঁকে আখির উপর চলে গেল। দুজনের চোখে চোখ পড়ল, দুজনের ঘন নিঃশ্বাস উপচে পড়ছে একে ওপরের উপর। হৃৎস্পন্দন দ্রুতগতির হয়ে গেল মুহূর্তেই দুজনার। পুরাতন সেই সুপ্ত অনুভূতিগুলো নাড়া দিয়ে গেল দুজনেরই মনে। তবে অল্প সময়ে আখি স্বাভাবিক অবস্থায় চলে আসলে আদৃতের বুকে আলতো ধাক্কা দিল ওঠে যাওয়ার জন্য। ধাক্কাটাতে আদৃত স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আখির উপর থেকে উঠে বসল। বেশ শান্ত গলায় বলল আদৃত, সবকিছুতেই জেদ ভালো না আখি। আমার সাথে ঝগড়া করার ইচ্ছে করো ইচ্ছেমতো, কিন্তু নিজেকে কষ্ট দিয়ে না। ঘুমিয়ে থাকো, সুস্থ হয়ে গেলে ইচ্ছেমতো ঝগড়া করে নিও। ঝগড়া আপনি শুরু করেন, আমি না। না, তুমি কেন শুরু করবে? ঝগড়া কাকে বলে তুমি তো জানোই না। আদৃতের কথায় দাঁত কেলিয়ে হাসি দিল আখি। আখির মুখের সে দুষ্টু হাসি মন ভুলালো আদৃতের। আখি ইচ্ছে করেই তার সাথে ঝগড়া বাঁধায়, জানে আদৃত। আদৃতের সাথে ঝগড়া করা যে তার একসময়কার সবথেকে পছন্দের একটা অভ্যেস ছিল। অভ্যেসটা এখনো আখি যেতে দেয়নি জেনে মনে বেশ শান্তি পেল আদৃত। এবার বলল, পারো বটে তুমি, ঘুমোয় এবার। ঘুমের ঔষধ দিচ্ছি, খেয়ে নাও, এমনিতেই ঘুম চলে আসবে। রিয়াদ দেখা করতে এসেছে আজ আদৃশের সাথে। দুজন বেশ সময় থেকে গল্পে মগ্ন একে অপরের সাথে। আজ আদৃশ হৃদিকাকে নিয়ে বাইরে যাবে বলেছিলে, কিন্তু হঠাৎ রিয়াদ আসলেই যাওয়া ক্যান্সেল করে দিল সে। সেই কবে থেকেই রিয়াদকে নিয়ে পড়ে আছে। আদৃশ রিয়াদকে পেলে যেন দুনিয়া ভুলে যায় এমনটা মনে হয় হৃদিকার। এখন থেকে নয়, যবে থেকে এ বাড়িতে এসেছে হৃদিকা তখন থেকে দেখছে এই রিয়াদকে নিজের জীবনের একটা আলাদা অংশ মনে করে আদৃশ। দুজন ড্রয়িং রুমে বসে গল্প করছে, দূর থেকে তাদের দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে আছে হৃদিকা। রিয়াদ, কি করব বল?
আখিকে তো কোনোমতে আর ধরে রাখতে পারছি না। আরে চিন্তা করিস না, এই মেয়েদের পিছন বেশি ঘুরলেই এমন, পাত্তা দেওয়া বন্ধ করে দিয়ে দেখ, এমনি পিছন পিছন এসে ঘুরঘুর করবে। আখি এমন না রিয়াদ। আরে ঘুরে ফিরে সকল মেয়েরাই একই সেইম। আদৃত আখিকে ঘুমের ঔষধ খাইয়ে তাকে ঘুমোনোর কথা বলে কেবিন থেকে বেরুতে যাবে, তখন সেখানে প্রবেশ করলেন ডা আশরাফ ও ডা আহিল, সম্পর্কে আখির বড় ভাই। আহিল ছুটিতে ছিল, তবে তার বোন হাসপাতালে জয়েন করেছে শুনে আর নিজেকে আটকে রাখতে পারেনি। আজকেও ছুটি ছিল, কিন্তু বোনকে দেখার আশা লুকোতে না পেরে চলে আসল। এসে যখন শুনল তার বোন অজ্ঞান হয়ে পড়ে গেছে, তখন তার ভীরতের অস্থিরতা কতগুণ বেড়ে গেছিল তা শুধু সেই জানে। তবুও নিজেকে কঠিন মানবরূপে উপস্থাপন করার দৃঢ় প্রচেষ্টা নিয়ে আসলো বোনের সন্নিকটে। ডা আশরাফও মেয়ের অবস্থা সম্পর্কে জেনে নিজেকে আর দমিয়ে রাখতে পারেননি। দুজনের ভিতরে অস্বাভাবিক ভাবটা থাকলেও বাহিরের দিক থেকে যথেষ্ট স্বাভাবিক হয়ে থাকার চেষ্টা করে আসলেন। ডা আশরাফ জিজ্ঞেস করলেন আখিকে, ডা আখি, আপনার নাকি শরীর খারাপ? আখি জানে তার বাবা তার শরীর খারাপ শুনে অস্থির হয়ে আছেন, যা উনি আখিকে বোঝাতে চাইছেন না, কিন্তু আখি তা ঠিকই বুঝে নিতে পেরেছে, যার ফলস্বরূপ তার মনে এক উৎফুল্ল ভাব ছেয়ে গেল। তার বাবা ও ভাই তার উপর রেগে থাকলেও তাকে নিয়ে ভাবাটা বন্ধ করেনি তারা। এখনও আখিকে তারা ঠিক আগের মতোই ভালোবাসে। আখির জন্য যে তা খুব বড় পাওনা। আখি এবার বেশ খুশি মনে ঠোঁটের কোণে অল্প হাসি টেনে বলল, তেমন কিছু না স্যার, এমনি একটু শরীর ফুরবল। খবর পেয়েছি আপনার শরীর খুব ফুরবল। ডাক্তার আদৃত আপনার চেক আপ করেছেন, আপনাকে ছুটি দেওয়া হলো, বাড়ি গিয়ে বিশ্রাম নিন, শরীর ভালো হলে তখন এসে হাসপাতাল জয়েন করে নিবেন। কাঠোকাঠ কণ্ঠে কথাগুলো বলে চলে গেলেন ডা আশরাফ। এবার আহিল বলল, নিজের খেয়াল রাখবেন ডা আখি, এত বেখেয়ালি থাকলে হয়? অতঃপর আহিলও চলে যেতে নিলে আখি উঠেই তাকে পিছন থেকে জড়িয়ে ধরে নিল। ফুপিয়ে কেঁদে উঠে বলতে লাগল, ভাইয়া ক্ষমা করে দে আমায়, বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো ক্ষমতা আমার নেই রে ভাইয়া, কিন্তু তুই তো আমার সেই ভাইয়া যে কখনো আমার উপর রাগে না, আমায় সবসময় মাথায় তুলে রাখে, যার চোখে আমার কখনো কোনো দোষ থাকে না, যার জন্য সে মরতে বা মারতে কখনো দ্বিধা করবে না, তার দিক থেকে আজ কিভাবে সে মুখ ফিরিয়ে নিতে পারে। এই ভাইয়া তুই না 2 ঘন্টার বেশি আমার সাথে কথা বলে থাকতে পারতি না, তবে আজ তো 3 বছর পেরিয়ে গেল, কিভাবে কথা না বলে আছিস বল? ভুল করে গেছি ভাইয়া, আদৃশের মিথ্যে ভালোবাসা হারানোর ভয় তোমাদের সাথে জড়িয়ে থাকা অকৃত্রিম ও সত্য ভালোবাসার বন্ধনের অসম্মান করলাম আমি, তার সাজাও তো পাচ্ছি, আর সাজা দিস না, সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে আমার, আল্লাহ আমাকে ছাড় দেননি, দেখ দয়া করে আর পর করে রাখিস না। আখির কথায় চোখের জমে আসা জল উপচে পড়ল, তবুও নিজেকে ফুরবল পড়তে দিল না আহিল। চেয়েও আখির দেওয়া ক্ষত সে ভুলতে পারে না, তাই অনেক করে নিজেকে সামলাল। আখিকে নিজের থেকে খুব সাবধানে ছাড়িয়ে নিল, যাতে তার হাতের স্যালাইনের সূচের জায়গায় সে ব্যথা না পায়। অতঃপর পাক না ফিরেই চলে গেল সে বেগতিক পায়। আখি সেই জায়গায় হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে লাগল। কয়েক মুহূর্তেই ইন্সপেক্টর ইশতিয়াকের বাড়ির অ্যাড্রেস পেয়ে গেল জিসান, কিন্তু তার বাড়ি গিয়ে উল্টো আরও নিরাশতায় পড়ল সে। তার স্ত্রীর কাছ থেকে জানা যায় ইশতিয়াক নিজেই 7 বছর আগে প্রমত্ত অঙ্গনার হাতে খুন হয়। তার লাশের পাশে লেখা ছিল, অপরাধী হয়ে অপরাধীকে খোঁজে বেড়ানো হিসেবটা মিলে না, লম্বদের নাশ তো হয়েই থাকে। প্রমত্ত অঙ্গনা। তার স্ত্রী জুলেখার কাছ থেকে আরও জানা যায়, ইশতিয়াক একজন চরিত্রহীন লোক ছিল, মেয়েদের কুনজরে দেখত সে। অনেক নারীর সাথেই তার অবৈধ সম্পর্ক ছিল, স্ত্রীকে অনেক মারধরও করত সে। তার একটা ছেলেও আছে, স্ত্রীর যাওয়ার কোনো জায়গা না থাকায় সবকিছুর পরও স্বামীর ঘরে পড়ে থাকত। কিন্তু ইশতিয়াকের হঠাৎ মৃত্যু হয়, তার স্ত্রী এতে অনিশ্চয়তায় পড়ে যান নিজের আর ছেলের ভবিষ্যতের কথা ভেবে। অতঃপর এর কয়েকদিন পরেই একটা কোম্পানি থেকে উনার জন্য জব অফার আসে।
অথচ উনি এসবের কথা কখনো ভাবেননি। উনি এসএসসি পাশ হওয়ায় কোম্পানিটাতে পিয়নের পোস্ট পান, উনি তাও সম্পূর্ণ সে কোম্পানির উদ্যোগে। উনি আজও এর পিছনের কারণ খুঁজে বের করতে পারেননি। কোনো কোম্পানি কেনই বা নিজে থেকে এসে উনাকে জব অফার করবে, কিন্তু সব মিলিয়ে নিজের জব আর স্বামীর পেনশনের টাকায় ভালো যাচ্ছে জুলেখার দিন। তবে প্রমত্ত অঙ্গনা সম্পর্কে আর কিছু জানা নেই জুলেখার। জিসান কিছুই ভেবে বের করতে পারছে না, কে এই প্রমত্ত অঙ্গনা? চায় কি সে? ইন্সপেক্টর ইশতিয়াককেও মেরে ফেলেছে, এবার সে ১৩ বছর আগের কেসটা সম্পর্কে জানবে তো জানবে কি করে? আখির স্যালাইনের সূচের জায়গাটা খুব ভালো করে দেখছে আদৃত, সূচটা জায়গা বিচ্যুত হয়েছে কিনা। আখি অপলকে দেখে যাচ্ছে তাকে, আদৃত কত খেয়াল করছে তার। একটু আগেই তো ফ্লোর থেকে সযত্নে তুলে তাকে বেডে বসাল, মুছে দিল তার চোখের জল, এবার কত যত্ন সহকারে তার পরিচর্যা করছে। কেন আদৃত এমনটা করে? এমন যত্ন, এমন দরদ তো আদৃত সেই বছর খানিক আগেও দেখাতো আখিকে, কিন্তু তখন যখন এসবের কোনো মানে ছিল না আদৃতের কাছে, তবে এখন কিভাবে কোনো মানে থাকবে? সত্যিই কি আদৃত শুধু মনুষ্যত্ব থেকে আখির জন্য এমন করে? এবার আখি মুখ ফটিয়ে জিজ্ঞেস করে বসল, কেন আমার জন্য এত করেন আপনি? সবাই তো ছেড়ে চলে গেছে, আপনিও চলে যান, কেন আছেন আমার পাশে? বেঁচে থাকতে কখনো তোমাকে ছেড়ে যাব না আখি। চাই না আমার কাউকে, যখন পাশে থাকার ছিল তখন তো ছিলেন না, আর আজ যখন একা বাঁচতে শিখে গেছি তবে আজ আসছেন পাশে থাকতে। কথাটা বলে আখি দু হাতে মুখ ঢেকে কাঁদতে লাগল। আদৃত এবার তার মাথায় সহানুভূতিময় হাত রেখে বলল, ভুল করেছিলাম আমি, যার মাশুল আমায় দিতে হয়েছে প্রতিটা ক্ষণে, সে ভুল আর দ্বিতীয়বার করব না আখি, কথা দিলাম। আদৃতের কথা পুরো হতে না হতেই আখি ঝাপটে ধরল তাকে, মুখ গুজল তার বুকে, অতিরিক্ত কান্নায় ফুপানোর হার এবার বেড়ে গেছে তার অনেক। ফুপিয়ে ফুপিয়ে আধভাঙ্গা বাক্যে প্রকাশ করতে লাগল সে তার মনোভাব। কেন আদৃশ এমন করল বলেন না? মনের পীড়া সহ্য করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারব নাই ভয়, তার জন্য আমার সব ছাড়লাম, তবে সে কেন আমার জায়গায় অন্যকে বসাল? কেন বলেন না, কি কমতি ছিল আমার মধ্যে? কেন আজ আমি একা হয়ে গেলাম? কেন? এই ভুলের কি কোনো ক্ষমা নেই বলেন না আদৃত? আখির বলা প্রতিটা অক্ষর আদৃতের বুকে গিয়ে যেন তীরের ন্যায় আঘাত করছে। আখির কান্না ধুমরে মুচড়ে দিচ্ছে তার হৃদয়। যার চোখে কখনো জল সহ্য করতে পারে না, আজ তার জল থামানোর জন্যই কোনো বাক্য খুঁজে পাচ্ছে না আদৃত। তবে আদৃশকে ইচ্ছে করছে তার শেষ করে দিতে, আখির কষ্টের কারণকেই উপরে ফেলতে ইচ্ছে করছে তার মূল থেকে। আখির পীড়া নাড়িয়ে দিয়েছে আদৃতকে, চোখ জলে টইটম্বুর হয়ে গেছে মুহূর্তেই, দুফোঁটা জল গড়িয়ে পড়ল এবার গাল বেয়ে। আদৃত শুধু আখির মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা প্রদানের অল্প প্রচেষ্টা করতে থাকল। বেশ খানিকক্ষণ সময় আদৃতের বুকে মুখ লুকিয়ে কান্না করল আখি। অনেক দিন পর যেন সত্য ও শান্তির এক আশ্রয় তার মন হালকা করার বড় এক মাধ্যম হয়ে ওঠল। হ্যাঁ, মনটা এবার বেশ হালকা লাগছে আখির, তবে আচমকা এক দুর্বোধ্যতা আঁকড়ে ধরেছে তাকে। একসময় যে বুকে ঠাঁই খুঁজতে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, আজ সে বুকখানাতে ঠাঁই নিতে এক জড়তার মারপ্যাচে জড়িয়ে গেছে আখি। আদৃতকে ছেড়ে দিয়ে নিজেকে অতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করল সে। আদৃত এবার হাত বাড়িয়ে তার দুচোখ আবারও মুছে দিল, আলতো স্বরে বলল, হিটলার আখির চোখে এই জল মানায় না। আমাদের হিটলার কবে থেকে অন্যের দেওয়া শোকে কাতর হওয়া শিখে গেল। দেখো কেঁদে কেঁদে কি হাল করেছ নিজের, পুরো চেহারা লাল হয়ে আছে। এবার বন্ধ করো এসব। আর যেখানে কথা আশরাফ আঙ্কেল আর আহিলের, উনারা তোমাকে অনেক ভালোবাসেন। দেখে নিও একদিন না একদিন তোমাকে আবারও আপন করে নিবেন তারা। আদৃতের বলা এই কয়েকটা বাক্য আখির মনকে অসীম এক প্রশান্তির ছোঁয়ায় মাতিয়ে তুলল। মনে এলো তার অদম্য এক তৃপ্তিময় অনুভূতি, সবকিছু ফিরে পাওয়ার আশ্বাসটা হাজারগুণ বেড়ে গেল।
বরাবরের মতোই আদ্রিতের কয়েকটা কথাই আখির ক্ষতে ওষুধের কাজ করল। আজ স্ত্রী মাসুমার সঙ্গে অনেক ঝগড়া করে এসেছে রিয়াদ। তাকে ছেড়ে দিতে চায় সে, কিন্তু মাসুমা তাকে ছাড়বে না কোনো কিছুর বিনিময়েও। তার সন্তানদের অগোছালো একটা জীবন দিতে রাজি না মাসুমা, তাই সে রিয়াদকে ছাড়ছে না। এদিকে রিয়াদের মন ভরে উঠেছে মাসুমার উপর, প্রেম করে বিয়ে করলেও এখন আর মাসুমাকে চাই না তার। নতুন বিয়ে করার জন্য এদিক ওদিক লুচ্চামি করে বেড়াচ্ছে। আজ ঝগড়া করে সোজা পাবেই চলে আসল রিয়াদ। এখানে এসেই পাশের বাড়ির মিসেস ইশানা হাফিজকে দেখতে পেল। তার সাথে বেশ কিছুদিন থেকে আপত্তিকর কথাবার্তা হয় রিয়াদের, প্রায় ফোনে কথা বলে। অনেক দিন থেকেই তার উপর নজর রিয়াদের। স্বামী বড়লোক কিন্তু বেশ বৃদ্ধ, টাকা কামাই করতে গিয়ে অর্ধেক জীবন পার করে দিয়েছে, আর টাকার বল আছে বলেই এ বয়সে যুবতী মেয়ে বিয়ে করতে পারল। ইশানার বয়স কম, তার উপর থেকে সুন্দরী, স্বভাব চরিত্রেরও কোনো ঠিক ঠিকানা নেই। স্বামীর টাকায় ফুর্তি করাই তার মুখ্য কাজ। স্বামী সুন্দরী বউ পেয়েছে তাই তার উপর কখনো কোনো কথা বলে না, তাকে তার ইচ্ছে স্বাধীন ছেড়ে দিয়েছে। অন্ধের ন্যায় বিশ্বাস করে তাকে যার লাভ ইশানা সবসময়ই নিয়ে থাকে। আজকেও একটা পাবই এসেছে, স্বামী দেশের বাইরে, তাই ফুর্তি করবে আজ রাতভর এখানে ইশানা। হঠাৎ রিয়াদকে দেখে তার ভালো লাগার পরিমাণ দ্বিগুণ হল। রিয়াদের মতো সুদর্শন পুরুষকে কাছে পাওয়ার তৃষ্ণা তার বহুদিনের। ইশানাকে দেখে রিয়াদেরও সুপ্ত মনের ভাসনা জেগে উঠল। মদের গ্লাস নিয়ে তার পাশে গিয়ে বসল। ইশানার সাথে অশ্লীলতার সহিত কথা বলা শুরু করল। আচমকা ইশানা এসে তার কোলে বসে পড়ল হাতে মদের গ্লাস নিয়ে। ইশানা তার গ্লাস থেকে কিছু আংশিক মদ রিয়াদের মুখে ঢেলে দিল। অতঃপর রিয়াদ কামুকতায় তাকে জড়িয়ে ধরতে নিলে ইশানা নেশাক্ত হেসে উঠে ডান্স করতে শুরু করল। রিয়াদও সাথে উঠে গেল। একসাথে দুজন একে ওপরের গায়ে ঢলে পড়ে নাচতে লাগল। ডান্স করে করে ইশানা রিয়াদকে একটা কক্ষের দিকে আসার জন্য ইশারা করল, তারপর সেদিকে হাঁটাও ধরল। রিয়াদও তার পিছু নিল, কিন্তু হঠাৎ ভিড়ের মধ্যে ইশানাকে কোথাও হারিয়ে ফেলল রিয়াদ। এদিক ওদিক খুঁজতে লাগল কিন্তু ইশানাকে কোথাও পেল না। ক্ষণিক পর ইশানার নাম্বার থেকে ফোন আসলে রিয়াদ ফোন ধরল। হোয়ার আর ইউ বেবি? বেবি আমি পাবের বাইরের পিছনের দিকটায় আছি, চলে আসো। পিছনের ওই গাছগাছালি পূর্ণ জঙ্গল টাইপ জায়গায় কি করছো তুমি? চলে আসো না বেবি, আজ না হয় জঙ্গলে মঙ্গল করব দুজন। ওকে বেবি, তুমি যেখানে বলবে আমি আসতে রাজি, অপেক্ষা করো আমি আসছি এক্ষুনি। অতঃপর পাবের বাইরে চলে গেল রিয়াদ। পিছনের দিকটা বেশ গাছগাছালি পূর্ণ একটা জায়গা, সেখানে গিয়ে কাউকে পেল না রিয়াদ। আশেপাশে খুঁজতে লাগল ইশানাকে, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তাই ভিতরের দিকে আর একটু ঢুকে তাকে খোঁজার চেষ্টা করল তার নাম নিয়ে, কিন্তু কোথায় তার সাড়া পেল না। হঠাৎ মাথায় আঘাত পেল, কিছু বোঝার আগেই জ্ঞান হারাল রিয়াদ। অচেতন অবস্থায় পড়ে থাকা রিয়াদকে লোকারণ্য থেকে দূর করার প্রচেষ্টায় তার পা টেনে এক জনশূন্য নির্জন জায়গার দিকে হাঁটা ধরেছে হুডি পরা অজ্ঞাত সে জন। টানতে টানতে রিয়াদকে জনমানবহীন একটা জায়গায় নিয়ে আসে অবশেষে। রিয়াদের নাকে বেশ সময় টিপ দিয়ে ধরে থাকলে তার জ্ঞান ফিরে আসে অল্প সময়ে। জ্ঞান ফিরে আসলেও বুঝে উঠতে পারে না সহজে কিছুই। আশপাশ আর সামনের হুডিওয়ালা ব্যক্তিকে দেখে হকচকিয়ে যায় বেশ। নেশাভরা কণ্ঠে বোকার মতো প্রশ্ন করে তাকে, কে তুমি? আমাকে এখানে কেন এনেছ? কেন রিয়াদ বেবি জঙ্গলে মঙ্গল করবে না? তুমি ইশানা নও, কে তুমি? ইশানা কোথায়? পৃথিবীর মায়া ত্যাগ করেছে সে রূপসী, কিন্তু তোর অপেক্ষায় বসে আছে এখনো, বলছে তোকে সাথে নিবে, যার জন্য এত আয়োজন। কি যা তা বলছো? কে তুমি? আমাকে এখানে এনেছ কেন বলো? আমি প্রমত্ত অঙ্গনা, তোর মৃত্যু হয়ে এসেছি। দেরি না করে সাথে সাথেই রিয়াদের বুক বরাবর ছুরি ঢুকাতে গেলে রিয়াদ নিজেকে বাঁচাতে পাশে সরে যায় যাতে ছুরিঘাত রিয়াদের পেটে পড়ে। রিয়াদ আতকে ওঠে যন্ত্রণায়, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা ছাড়ে না। অজ্ঞাত ব্যক্তি আবারও তার বুকের দিকে ছুরি ধরলে রিয়াদ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল।
আর ছোটতে শুরু করল। রিয়াদ লোকারণ্যের খোঁজে ছোটছে, চিৎকার করে লোক ডাকছে তাকে বাঁচানোর জন্য। প্রমত্ত অঙ্গনা নামের অজ্ঞাত সে জন তার পিছন ছোটছে, মনে যে নেই তার কোনো ভয়, রিয়াদের শেষ যেন আজ না দেখে যাবে না। রিয়াদকে সে বেশ ভিতরে নিয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ রিয়াদ এত ছোটেও লোকারণ্য খোঁজে পায়নি এখনও। তাছাড়া নেশাতে ভরপুর শরীরে অতিরিক্ত দৌড়াবেই বা কেমনে, দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল রিয়াদ। অজ্ঞাত সে ব্যক্তি আবারও তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ছুরিঘাত করতে চাইলে তার সাথে ধস্তাধস্তি করে রিয়াদ এবারও সরে যেতে সক্ষম হল, যাতে ছুরিঘাত রিয়াদের পায়ের দিকটায় পড়ল। রিয়াদ আবারও নিজেকে ছাড়াতে পারল সে অজ্ঞাত ব্যক্তির দাপট থেকে, কোনরূপ তাকে ধাক্কা দিয়ে উঠে পালাতে লাগল রিয়াদ। রিয়াদ অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। আশেপাশে রিয়াদকে হন্তদন্ত হয়ে খুঁজতে লাগলো সে অজ্ঞাত ব্যক্তি। রিয়াদ তাকে আড়াল থেকে দেখছে। শরীর থেকে রক্ত ঝরার বেগ প্রতিনিয়ত বেড়ে চলেছে। সাথে ফুটবল হয়ে পড়ছে রিয়াদ। তাকে যে করেই হোক প্রমুক্ত অঙ্গনার হাত থেকে নিজের প্রাণ রক্ষা করতেই হবে। তবে বেরুতেও ভয় করছে রিয়াদের। মৃত্যু যে তার পিছনেই। তার গতির বেগ স্বাভাবিকের তুলনায় বহুগুণ। যেন দক্ষ কোনো দৌড় প্রতিযোগী। শরীরের জোরও কম না। তার সাথে পেরে ওঠার শক্তি ও সাহস জুটিয়ে উঠতে পারছেন না রিয়াদ। তবুও মন শক্ত করে অজ্ঞাত সে ব্যক্তির অগোচরে বের হলো, কিন্তু পারল না তার চোখ ফাঁকি দিতে। সাথে সাথে ধাওয়া শুরু করলো তাকে সে। প্রাণ বাঁচাতে ছুটতে ছুটতে মেইন রোডের বেশ পাশে চলে এলো রিয়াদ। মনে জেগে উঠল বেঁচে যাওয়ার বড় এক আশা। তবুও ভয় দূর হল না মন থেকে। পিছনের জন যে মোটেও ফুটবল বা মাতো দিয়ে যাওয়ার কোনো পাত্র নয়, তাই মেইন রোডের বেশ পাশে এসে গেলে প্রাণপণে ছুটতে লাগল। কিন্তু আবারও পিছন থেকে ভারী কিছুর আঘাতে মুখ থুবড়ে পড়ল রিয়াদ। শরীর পুরো অবশ হয়ে আসছে তার, হাত পা কাঁপছে, কাজ করা যেন বন্ধই করে দিয়েছে। তাও হুমরি দিয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগল। এবার সেই অজ্ঞাত ঘাতক তাকে টেনে পাক ফিরিয়ে নিল। ঘন ঘন নিঃশ্বাস ফেলে অস্পষ্ট বাক্যে বলল রিয়াদ, প্লিজ আমাকে মেরো না, ছেড়ে দাও প্লিজ। ভয় পাস নে, এখনই ছেড়ে দিব। কথাটা বলে রিয়াদকে টেনে দাঁড় করাল। রিয়াদ ভালো করে কিছু বোঝে ওঠার আগেই তাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রবল এক ধাক্কা দিল, যাতে রিয়াদ রাস্তায় গিয়ে আছড়ে পড়ার আগেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে গেল। পলকেই রিয়াদের শরীর বেশ দূরে গিয়ে ছিটকে পড়ল। গাড়িটা একটা ব্যক্তিগত কার ছিল, হয়তো চালক ভালো মানুষ ছিল, তাই গাড়ি থামিয়ে এগিয়ে গেল রিয়াদের কাছে। প্রমত্ত অঙ্গনা নামক সেই অজ্ঞাত ঘাতক আর পা বাড়াল না সেদিকে, বরং গাছগাছালির আড়াল হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আদৃশ ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে বুকে পাথর রেখে। হঠাৎ কক্ষে প্রবেশ করল রিদিকা। কি এখন তোমার আসার টাইম হলো? আরে কি করব বলো? আমার ওই বান্ধবী তো আসতেই দিচ্ছিল না, বলে নাকি আজকে থেকে যেতে, কিন্তু আমি তোমাকে ছাড়া বেশিক্ষণ দূরে থাকতে পারি না বলে এসেছি ওকে। ওর স্বামী নিজে এসে আমাকে বাড়ির সামনে দিয়ে গেলেন। ভালো করেছ। আমি নিজে থেকেই তোমায় কোথাও দূরে থাকতে দিব না কখনো, তুমি শুধু আমার কাছেই থাকবে। বুঝেছি, তা হাতে ওটা কি? আমার আর আখির ডিভোর্স পেপার, সাইন করে দিয়েছি। তুমি অবশেষে আখিকে ডিভোর্স দিয়ে দিলে? এমনটা কেন করলে তুমি? আমি কখনো তা চাইনি। আমার জন্যই আজ তোমরা আলাদা হয়ে গেলে। আরে তুমি শুধু শুধু প্যারা নিচ্ছ। আখি আমার কাছেই ফিরবে দেখে নিও। যখন দেখবে আমি সাইন করে দিয়েছি ডিভোর্স পেপারে, যখন বুঝতে পারবে আমাকে ও সত্যিই হারিয়ে ফেলছে, আমার থেকে দূরে চলে যাচ্ছে, তখন সব ফেলে আবারও আমার কাছে ফিরে আসবে। আর তুমি ওকে মেনে নিবে? অবশ্যই। তোমাকে ও এত অপমান করল, তারপরও? ও আমার সাথে যা তা করতে পারে, কারণ আমি ওকে ভালোবাসি। আমি সেই অধিকার ওকে দিয়েছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। অতঃপর আদৃশ কক্ষ ত্যাগ করল। রিদিকা বেশ খানিকক্ষণ তার যাওয়ার পানেই তাকিয়ে রইল। রাত 1টা। রিয়াদের অ্যাক্সিডেন্ট যে গাড়ির সাথে হয়েছে, সে গাড়ির মালিক তারই দূরসম্পর্কের আত্মীয় হন।
তার এই অবস্থা দেখে লোকটি তাকে তাড়াতাড়ি করে পাশের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ইমার্জেন্সিতে নিতে হবে রিয়াদকে, শরীরের বিভিন্ন অংশ তার থেতলে গেছে। এদিকে বর্তমানে হাসপাতালে কোনো ডাক্তার নেই, পেরেশানিতে পড়ল নার্সেরা। নার্সিরা ফোন করল ডা আশরাফ খানকে। স্যার, ইমার্জেন্সি রোগী এসেছে, অনেক রক্তপাত হচ্ছে তার, আধ ঘন্টার মাথায় চিকিৎসা শুরু না করা গেলে নিশ্চিত মারা যাবে, কিন্তু বর্তমানে কোনো ডাক্তার এখানে নেই। তোমরা যেভাবে পারো রোগীর টেক কেয়ার করো, রক্ত বন্ধ রাখার চেষ্টা করো, আর হাসপাতালের সবথেকে কাছে যে ডাক্তার থাকেন উনাকে কল করে ইমার্জেন্সি আসতে বলো। ওকে স্যার। হাসপাতালের সবথেকে কাছে একমাত্র আখির বাড়ি পড়ে, সেখান থেকে তার বাড়ির দূরত্ব মাত্র 10 মিনিটের রাস্তা, তাই নার্স তাকেই ফোন করল। ইমার্জেন্সির ডাক কখনো অবহেলা করে না আখি। যত তাড়াতাড়ি করে পেরেছে চলে এসেছে। প্রায় 2 ঘন্টা অপারেশনের পর আখি রিয়াদকে বাঁচাতে সক্ষম হল, যদিও আখির তাকে মোটেও পছন্দ না, কিন্তু আখি নিজের দায়িত্ব পালনে কখনো পিছপা হয় না। এত সময়ে সেখানে রিয়াদের পুরো পরিবারই চলে এসেছে, কান্নায় ভেঙে পড়েছে সকলেই। রিয়াদ বেঁচে গেলেও আশঙ্কা মুক্ত নয়, তাকে আইসিইউতে রাখা হয়েছে, জ্ঞান ফিরলে ভালো খারাপ কিছু বোঝা যাবে। কাজ শেষ করেই আখি আবারও চলে যায় তার শান্তির নীড়ে। রাত 4টা, ব্যস্ত শহর ঘুমের দেশে তলিয়ে আছে, চারিদিক নীরবতার দখলে। জনশূন্য সবদিক, প্রমুক্ত সে অঙ্গনার প্রিয় একটা পরিবেশ যে আশপাশে ভালোই জমে উঠেছে। এই ঘন অন্ধকার জনশূন্য নীরব পরিবেশেই তো পাপীদের মৃত্যু আর্তনাদ শুনতে মজা পায় সে। নিজের কাজ অপূর্ণ রাখার অভ্যেস যে তার কখনোই নেই, তাই চলে আসলো অপূর্ণ কাজে পূর্ণতা দান করতে। হাসপাতালে এসে সোজা আইসিইউ রুমে ঢুকে পড়ল, এগিয়ে গেল রিয়াদের ধারে। অতঃপর খুবই ধীর গতিতেই তার শরীরে দেওয়া সকল সেলাই ও ব্যান্ডেজ আস্তে আস্তে খুলতে লাগলো। তার যেন এসব মজাই লাগছে। অতঃপর রিয়াদকে সেই আগের হালে ফিরিয়ে দিয়ে সে তার পথ ধরল। আদৃশ সকাল হতে না হতেই ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে আখির কাছে। প্রফুল্ল মনে নাস্তা সেরে হাসপাতালের উদ্দেশ্যে যাবার জন্য প্রস্তুত হবে, তখনই হাতে আসল পেপারটা। আদৃশের সাইন দেখে ব্যথায় কুকড়ে উঠল আরেক দফা তার মন, চোখে শোকের জল থাকলেও মুখে ফুটল তাচ্ছিল্যের হাসি। অবশেষে তার ভালোবাসার পরাজয় ঘটল আদৃশের মিথ্যে ভালোবাসার ধাক্কা সামলাতে না পেরে। তাচ্ছিল্যের হাসিটা প্রখর করে বলল আখি, বাহরে ভালোবাসা, যে কাল অবধি মৃত্যুর আগ অবধি ছাড়বে না বলেছিল, সেই আজ নির্দ্বিধায় ছেড়ে দিল। মানুষ এত নাটক জানে, আদৃশকে না দেখলে জানতামই না। আল্লাহ তাআলা আপনার কাছে হাজার শুকরিয়া আমাকে আদৃশের মিথ্যে ভালোবাসার জাল থেকে বাঁচানোর জন্য। অবশেষে আত্মসম্মানের সংগ্রামে জয়ী হলাম আমি, শুকরিয়া রাব্বুল আলামিন। আদৃশ নাস্তা করছিল, তখনই তার ফোনে কল আসে। কলটা রিসিভ করার পর ওপর পাশের বলা কথা শুনে হতভম্ব হয়ে গেল আদৃশ, আর কিছু কাউকে না বলেই ছুটে বেরুল বাইরের দিকে। হৃদিকা শুধু লক্ষ্য করল আদৃশের কার্যকলাপ। আইসিইউ রুমের বেড জুড়ে রক্তের ছড়াছড়ি, রিয়াদের লাশের দিকে যে কারো তাকাতেই ভয় করছে। এত ভয়াবহ অবস্থা সহ্য করার ক্ষমতা যে সবার থাকে না। রিয়াদের লাশের পাশেও প্রমত্ত অঙ্গনা নামটা লিখা। তাজ্জবের ব্যাপার হল নামের পাশে এবার বাক্যও লিখা আছে। ভালোবাসার মর্ম যে প্রতারণা দিয়ে দেয়, তার হাল এমনই হওয়া উচিত। প্রমত্ত অঙ্গনা। ইন্সপেক্টর জিসান নির্বাক হয়ে রইল। পাবো এর একটা বন্ধ রুমে ঈশানারও গলা কাটা লাশ পাওয়া গেছে, যার পাশে লিখা, লোভে পাপ, পাপে মৃত্যু। প্রমত্ত অঙ্গনা। কি করবে জিসান ভেবেই পাচ্ছে না। এই প্রমত্ত অঙ্গনা যে তার রাতের ঘুম ও দিনের শান্তি হারাম করে দিয়েছে। তবে ছাড়বে না এই অজ্ঞাত খুনিকে, পণ করে নিয়েছে সে। সে যেভাবেই হোক না কেন তাকে তো জিসান ধরবেই। হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করল জিসান। সেখানে শুধু হুডিওয়ালা, মাস্ক পরিহিত একজনকে দেখা গেছে, যার হাতে মোজা, পায়ে শু।
উপর থেকে নিচ অবধি কালোতে ভরপুর, চেহারা দেখা বা শরীরের কোনো গড়ন কিছুই তো বোঝা যাচ্ছে না। এমতাবস্থায় এই ফুটেজ দিয়েই বা কী হবে? গম্ভীর চিন্তায় পড়ে গেল জিসান। হাসপাতালে পড়েছে কান্নার রুল। পুলিশের দাবিতে রিয়াদের লাশ তাড়াতাড়ি পোস্টমর্টেমে নেওয়া হয়ে গেল। লাশ কাটা ঘরের বাইরের দিকে বসে কেঁদে যাচ্ছে রিয়াদের আত্মীয় স্বজন। একপাশে বসে কেঁদে যাচ্ছে তার স্ত্রী, তার 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে। রিয়াদ তাকে সত্য অর্থে ভালো না বাসলে কি হলো, সে তো ভালোবেসেছিল, তার ভালোবাসায় তো কোনো খুঁত ছিল না। আখি দাঁড়িয়ে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে আছে মাসুমার উপর। তখন আদৃত চলে আসল সেখানে আখির খোঁজে। আখির উদ্দেশ্যে বলল, আখি, আধ ঘন্টার মধ্যে একটা ডিফিকাল্ট সার্জারি আছে, আমাদের দুজনকে থাকতে হবে। আদৃত লক্ষ্য করল আখি যেন তার কথায় কান দিল না, বরং তার পুরো মনোযোগ মাসুমার দিকে। আদৃত এবার আখির কাঁধে হাত রেখে বলল, এমন কি দেখছ আখি? দেখছি কারো ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কতটা কষ্ট হতে পারে, তার গভীরত্বে হারিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভালোবাসার মানুষটা যেরকমই হোক না কেন, তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। দেখো না ও কিভাবে কান্না করছে এক বিশ্বাসঘাতকের জন্য, যে তাকে রেখে অন্য নারীতে আসক্ত হয়েছিল। আজ তার মৃত্যুতেই সেই অভাগীর চোখের জল ঝরছে। রিয়াদ অন্য নারীতে আসক্ত ছিল মানে? আর এসব তুমি কি করে জানলে? এবার আখি আদৃতের দিকে তাকিয়ে অনেকটা হেসে বলল, সেটা না হয় আপনাকে নাই বললাম। সবকিছু শুনতে কেন মন চায় আপনার? মনে এত কৌতূহল থাকা ভালো না ডা সাহেব। চলুন, সার্জারির আগে রোগীর অবস্থাও তো জানতে হবে। আখি আগে হাঁটা ধরলে পিছনে এলো আদৃত। ঠিক তখন আখির সামনে পড়ল আদৃশ। আখির পিছনে আদৃতকে দেখে মুহূর্তেই তার রক্ত জ্বলে উঠল। আদৃশকে দেখেও না দেখার ভান করে তাকে পাশ কাটিয়ে চলে গেল আখি, যাতে তার মনের পীড়া বেড়ে দ্বিগুণ হল। আদৃত আদৃশের উপর তাচ্ছিল্য ভরা একদৃষ্টিতে চোখ বুলিয়ে নিজেও পাশ কেটে চলে যেতে নিলে আদৃশ তাকে পিছু ডাক দিল, দাঁড়ান ডা আদৃত। আদৃশের ডাকে আদৃত থমকে দাঁড়াল। এবার আদৃশ ধমকানো স্বরে বলল, আখির কাছ থেকে দূরে থাকবেন আশা করি। কেন? কারণ আখি শুধুই আমার। তোমার ছিল, কিন্তু তুমি তার মর্ম দিয়ে উঠতে পারোনি। তাই ও কারো হোক বা না হোক, তোমার তো একদমই না। ভুলে যাবেন না, আখি তখনও আমার ছিল। মনে তো তোমার রাখা উচিত যে আখি তখন তোমার ছিল না, ওকে আমি ভিক্ষে স্বরূপ দিয়েছি তোমায়। কথাটা কানে যেতেই ক্ষিপ্ত হয়ে আদৃশ আদৃতের কলার চেপে ধরল, দাঁত কটমট করে বলল, আখি শুধুই আমার কথাটা ভুলে যাবেন না ডা আদৃত, নইলে আমি আমার সীমালঙ্ঘন করতে বাধ্য হব। আখির দিকে তোলা চোখ আমি উপরে ফেলতেও দ্বিধা করব না। আদৃত এবার বেশ জোর ধাক্কা দিয়ে আদৃশকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। আদৃশ অনেকটা পিছিয়ে গেল। এতে আদৃত এবার ঝাঝালো গলায় বলল, সেদিনের মার মনে থাকলে তুমি আজ এই স্পর্ধা করতে না আদৃশ। আমার কলার ধরার মতো ভুলের মাসুলটা এখনই সুদে আসলে নিয়ে নিতে সক্ষম আমি, তুমি তা ভালো করেই জানো। কিন্তু হাসপাতালে আমি সিন ক্রিয়েট করতে চাইছি না। তাছাড়া আমার আখির এভাবে এসব ভালো নাও লাগতে পারে, আর আমি ওকে কোনোরকম পীড়া দান করার কথা ভাবতেও পারি না। আর যেখানে রইল কথা আখিকে নিয়ে, আখি আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। মধ্যেখানে তুমি তো ছিলে শুধু ওর মনের ভুল। আখির জীবনের তিক্ততম অধ্যায় যা শেষ হয়ে গেছে, এখন আখির ভবিষ্যৎ জুড়ে শুধু আমারই অবস্থান হবে। ওকে আমি নিজের করে নিব, আগলে নিব নিজের ভালোবাসার পবিত্র বন্ধনে, পারলে ঠেকিয়ে নিও। কথাগুলো বলে আদৃত কলার ঠিক করতে করতে চলে গেল। আদৃশ অসহায়ের মতো তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। সার্জারির উদ্দেশ্যে যাবে আখি আদৃত, তখনই জিসান তাদের পথ আটকাল। দাঁড়ান ডা আখি। জি বলুন ইন্সপেক্টর জিসান। আমরা আপনার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করেছি কাল রাত 4টের সময়, কিন্তু আপনাকে পাওয়া যায়নি। আপনি কোথায় ছিলেন তখন? এক্সকিউজ মি ইন্সপেক্টর।
আপনি একজন পুলিশ অফিসার, সব রকম যৌক্তিক জ্ঞান আপনার থাকা প্রয়োজন। এমন কোনো লোক নেই হয়তো যারা বেডরুমে সিসিটিভি ক্যামেরা লাগায়। অ্যাট লাস্ট আমি এমন কাজ করার কথা কখনো ভাবতেও পারি না। আপনি সিসিটিভি ফুটেজ ভালো করে দেখেছেন নিশ্চয়ই? আমি কাল রাত প্রায় 3:30 দিকে আমার বেডরুমে প্রবেশ করেছিলাম, সেখানে পরিষ্কারভাবেই আপনি তা দেখেছেন আশা করছি। আর তারপর আমি বেডরুম থেকে হয়তো সকাল 7টার দিকে বেরিয়েছি। এর আগে কক্ষ থেকে বেরুনোর কোনো ফুটেজ আপনি দেখেছেন বলে আমার মনে হয় না। দেখুন, আমি এক কথা বারবার বলতে মজা পাই না, তাও আপনাকে বলছি, প্রমাণ ছাড়া আখিকে হেনস্থা করতে আসবেন না, নইলে পরিণাম ভালো হবে না। আমাকে থ্রেট দিচ্ছেন? আমি সোজা কথা বলেছি, আপনি থ্রেট মনে করলে করতে পারেন, আখির কোনো আসে যায় না। কথাটা জানিয়ে আখি চলে গেল ওটি রুমের দিকে। আদৃত এক পলক জিসানের দিকে তাকিয়ে আবার হাঁটা ধরল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে রিদিকা, বেশ সাজগোজ করছে। আদৃশের মন ভালো থাকবে না আজ সে জানে। প্রাণপ্রিয় বন্ধু তার আজ পৃথিবী ছেড়ে চলে গেছে, মন মানসিকতা ভালো থাকার তো কোনো কথা না। তাই আজ সে আদৃশের পছন্দের খাবার রান্না করেছে নিজ হাতে, তার দেওয়া শাড়ি পরে হালকা সাজগোজ করে নিয়েছে। এবার চুল আঁচড়ানোর পালা। চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ একগুচ্ছ চুল এমনিতেই তার হাতে চলে আসলো। স্বাভাবিকভাবে একসাথে এত চুল আসার কথা নয়। রিদিকার চুল এমনিতে অনেক কম পড়ে, কিন্তু আজকে হঠাৎ এমনটা হওয়া মনে পেরেশানির যোগান দিয়ে গেল তার। সার্জারি শেষ করে এসে আখি তার কেবিনে বসে আছে। আদৃত সেই রোগীর কিছু রিপোর্ট নিয়ে এলো আখির সাথে আলোচনা করতে। এদিকে আখি ডিভোর্স পেপারটা হাতে নিয়ে চোখের জল ফেলছিল। 3 বছরে গড়া সম্পর্ক, যতই তিক্তটা থাকুক না কেন, তার ভেঙে যাওয়া মেনে নেওয়ার সক্ষমতা যে কেউই সহজে আয়ত্ত করে উঠতে পারে না। আখির অবস্থাও যে সেই একই রকম। আদৃশের বা বাকি সবার সামনে নিজেকে ফুটবল পড়তে না দিলেও নিজের কাছে নিজের দুর্বলতা কি দিয়ে ঢাকবে আখি? কেমনে দিবে মনে সান্ত্বনা? তখন আখির কেবিনের দরজা একটু খোলা অবস্থায় থাকলে আদৃত তাকে কান্নারত অবস্থায় বাহির থেকেই দেখতে পায় অনেকখানি, যাতে বুকের ভিতরখানা তার মুহূর্তেই ব্যথাময় হয়ে গেল। বুকের পীড়া দমিয়ে অত্যন্ত স্বাভাবিকভাবে দরজায় নক করল। যাতে আখি হকচকিয়ে ওঠে, ডিভোর্স পেপারটা সরিয়ে চোখ মুছে নিল, মুখে মিথ্যে হাসি কোনরূপ টাঙিয়ে আদৃতকে ভিতরে আসতে বলল। আসলে মিসেস রেহানার রিপোর্টগুলো নিয়ে এসেছিলাম, তোমার সাথে এ নিয়ে কিছু কথা ছিল। আরে আপনি কেন এলেন? আমাকে ডাকিয়ে নিলে পারতেন। তোমার যাওয়া আর আমার আসা একই তো। আচ্ছা বসুন, দেখি রিপোর্টগুলো। আদৃত বসে গেলে আখি তার কাছ থেকে রিপোর্টগুলো নিয়ে দেখতে লাগল। আদৃত বেশ সময় তার পানে অপলকে তাকিয়ে এবার বলে ওঠল, চাইলেও আমার সাথে সব তিক্ততা ভাগ করে নিতে পারো আখি। তুমিই তো বলতে তিক্ততা মনে লুকিয়ে না রেখে ভাগ করে নেওয়া উচিত মনের ভালোর জন্যই। আদৃতের কথায় বেশ অবাকত্ব নিয়ে আখি বলল, আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলবেন? আমি পরিষ্কার করেই বলছি আখি, তুমি বোঝেও না, বোঝার ভান করলে তো কথা চাপা পড়েই থাকবে। আড়ালে চোখের জল ফেলে সবকিছুর সমাধান পাওয়া যায় না আখি। ব্যথা লুকোলেই লুকোয় না। আপন কেউ রয়ে গেলে তো শোক ভাগ করে বলে বেরাবো। কেন? আমি কি এতই পর হয়ে গেলাম? আপন কখন ছিলেন? কোনোদিনও না। তখনও পর ছিলেন আর এখনও তাই। সবাই সবকিছু, সব অনুভূতি বুঝে উঠতে সক্ষম হয় না আদৃত। হয়তোবা সক্ষম ব্যক্তিকেই অক্ষম ভাবছ তুমি। অক্ষম তো আমি নিজেই হলাম। মানুষ চিনতে আর কত ভুল পথে পা বাড়ানোর সাহস পাব? আমার সে ক্ষমতা যে আর নেই। হ্যাঁ, ভুল তো সবসময় আমিই ছিলাম। দেখো না তুমি ঠিকই জীবনে কতটা এগিয়ে গেলে, আর আমি সেই শুরুতেই পড়ে রইলাম। চাইলেই কি কাউকে কারো জায়গা দিয়ে দেওয়া যায় জীবনে আখি? জীবনে এগিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। চাইলেই জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়া যায়, কিন্তু সে প্রথম ব্যক্তির স্থান কাউকেই দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না আদৃত। হয়তো আপনি কখনোই সে ব্যথার পরিমাণটা অনুভব করে উঠতে পারবেন না।
কথাটা আখি আদৃতকে ধিক্কার দিয়ে বলেছে বুঝতে পারল আদৃত, তবে আখি কেন তাকে ধিক্কার দিবে এমনভাবে? আদৃত তো আখির জন্যই তাকে ছেড়ে গেল, কারণ আখি তো শুধুই আদৃশকে ভালোবাসত। আখি আবার বলল, রিপোর্টগুলো ঠিক আছে দেখছি, আপনি রোগীর ওষুধগুলো লিখে দিন। আমি আজকে ছুটি নিয়েছি, কারণ রাতে এমার্জেন্সি দেখতে গিয়ে ঘুমোতে পারিনি, শরীরটা খারাপ লাগছে। চলি, আমি পৌঁছে দেই। লাগবে না, এমনিতেই একা নিজেকে সামলে নিতে পেরে গেছি, আর কাউকে প্রয়োজন নেই। আদৃত তখন আখির চোখে ছলছল করে ওঠা জল স্পষ্ট দেখতে পেল, যা হয়তো সে গড়িয়ে পড়তে না দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করে গেছে। চলে গেল আখি। আদৃত পাথরের ন্যায় সেখানেই দাঁড়িয়ে রইল। জিসান প্রমত্ত অঙ্গনা সম্পর্কে বেশ সন্ধান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এসআই সুমন উৎসুক স্বরে জিজ্ঞেস করল, স্যার, আপনার মনে হয় না এই প্রমত্ত অঙ্গনা কোনো ছেলে? হয়তোবা পুলিশকে বিভ্রান্ত করার জন্য নিজেকে নারী বলে দাবি করছে। না, এই প্রমত্ত অঙ্গনা একজন নারী, আর এরা একজন না দুজন। একজন আসল আরেকজন নকল। আসল প্রমত্ত অঙ্গনার আবির্ভাব ১৩ বছর আগ থেকে হয়েছে, আর নকল জনের ৪ বছর আগে। প্রমত্ত অঙ্গনা সম্পর্কে আমরা যে বিস্তারিত খবরগুলো পেয়েছি তা মোতাবেক সে আজ অবধি যতটা খুন করেছে তাদের সবাই হয়তো পরকীয়াকারী ছিল, নয়তো ধর্ষক, নয়তো এমন নারীরা যারা অন্যের স্বামীকে নিজের করে পেতে চেয়েছে। আর সে সকল লাশের পাশে তাদের মৃত্যুর কারণও লিখে দিয়ে গেছে। সে খুনগুলো খুব বিচক্ষণতার সাথে করে থাকে। প্রথমে শিকারকে মাথায় আঘাত করে, তাকে ফুটবল করে, তারপর তার উপর ছুরি দিয়ে প্রহার করে। আপনি এত নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারেন প্রমত্ত অঙ্গনা দুজন? কারণ প্রমত্ত অঙ্গনা আজ অবধি যতটা খুন করেছে সবাই এক ধরনের অপরাধী ছিল, সমাজের পতনের সাথে জড়িত কিছু ব্যক্তিত্ব, যাদের লাশের পাশে তার নামের সাথে তাদের খুনের কারণও লিখা ছিল। কিন্তু গত ৪ বছর আগের ২টা খুন, এদিকে এখন কলি আর লিজানের খুনগুলো প্রমত্ত অঙ্গনা করেনি, বরং নকল প্রমত্ত অঙ্গনা করেছে, কারণ তাদের লাশের পাশে নাম ব্যতীত কিছু লিখা ছিল না, যেখানে প্রমত্ত অঙ্গনা কখনো খুনের কারণ লিখতে ভুল করে না। রিয়াদের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তার অ্যাক্সিডেন্টের আগে তার শরীরে ছুরিঘাত করা হয়েছিল, আর রিয়াদ আর ঈশানার খুন আসল প্রমত্ত অঙ্গনাই করেছে, কারণ তাদের লাশের পাশে খুনের কারণ দেওয়া ছিল। ১৩ বছর আগ থেকে যখন প্রমত্ত অঙ্গনা খুনগুলো করা শুরু করেছিল, তখন পুলিশের তদন্ত অনুযায়ী তার খুন করার ধরন খবরের কাগজ, টিভি বা গণমাধ্যমে প্রচার করা হয়েছিল। হয়তোবা সেসব খবর থেকে তার খুন করার ধরন আয়ত্ত করে কেউ ব্যক্তিগত শত্রুতা মিটিয়ে নিয়ে খুন করে, প্রমত্ত অঙ্গনার নাম ব্যবহার করে বেঁচে যাওয়ার চেষ্টা করছে। এই নকল জন মাত্র ৪টে খুন করেছে, কিন্তু প্রমত্ত অঙ্গনা পুরো ৩০-এর উপর। ৩০-এর উপর? কি বলছেন স্যার? হ্যাঁ সুমন, এই মাত্র আমি খোঁজ পেলাম যে গত ১৩ বছর আগ থেকে প্রমত্ত অঙ্গনা খুন করে আসছে। ইন্সপেক্টর ইশতিয়াক ৬ বছর খোঁজ করার পরও না ওকে পেতে সক্ষম হয়েছেন, আর না তো ওকে দমাতে। এরপর এই পুলিশ স্টেশনে আমার আগমন ঘটে। গত ৬ বছরে এই শহরে প্রমত্ত অঙ্গনা ধারা ২টি খুন হলেও বাংলাদেশের বিভিন্ন শহরে আরও ১৭টির মতো খুন এখন অবধি গণনা করা গেছে, যাদের খুন প্রমত্ত অঙ্গনা করেছে। খোঁজ নিলে হয়তো এর থেকেও বেশি খোঁজে পাওয়া যাবে। একে নিয়ে সকল পুলিশ কর্মকর্তারা নিরাশতায় ভুগছেন, কিন্তু প্রমত্ত অঙ্গনা সবথেকে বেশি খুন আমাদের ঢাকাতেই করেছে, তাই আমার যতদূর মনে হয় ওর বাসস্থান ঢাকাতেই। ওকে খোঁজে বের করার চাপটা আমার উপরই পড়েছে এখন, আর আমি ওকে খোঁজে বের করবই। আমরা এই প্রমত্ত অঙ্গনাকে যতটা হালকাতে নিচ্ছি ততটা সোজা না ওকে খোঁজে বের করা। ও এক শান্ত মস্তিষ্কের সাইকো কিলার, সব ধরনের যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন, বুদ্ধিমত্তাও প্রচুর তার। তাই ওকে খোঁজে বের করতে হলে আমাদের সেই নকল প্রমত্ত অঙ্গনা অবধি আগে পৌঁছাতে হবে। হয়তোবা ওকে ধরতে পারলে আসল জোন অবধি পৌঁছা যেতে পারে। চলবে।